আবার শোনো, লজ্জা পাচ্ছ তুমি? তুমি লজ্জা পাচ্ছ? তুমি লজ্জা পাচ্ছ? গুড মর্নিং বন্ধুরা, মুখে আঙুল দেয় না। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এই যে আমার গুবলু সোনা ঘুম থেকে উঠে পড়েছে, হাসছে দেখো। দাঁত মাজতে মাজতে ছাদে এসেছি। আর আমার কাজ হয়ে গেছে, এখন বাজে 8:30 বাজে। নিচে যাবো এবার, কাজ হয়ে গেছে। বাসি কাপড় কেচে নিয়েছি, অনেকগুলো জামা কাপড় কেচেছি। কালকের কয়েকটা জামা কাপড় আছে, ওগুলো মেলতে এলাম। রোদ হয়েছে দেখেছো? আজকে খুব রোদের জোর হয়েছে, তাই জন্য জামা কাপড়গুলো ছাদে নিয়ে এলাম। এটা হামু দাও, এটা হামি দাও, এটা হামি দাও, দাও। হ্যাঁ কি বলছো? বুঝতে পারছি না আমি কি বলছি। চলো কাজ সেরে নি। আজকে আবার মায়ের ওই বিপত্তারিণীর পুজোর উপোস করেছে মা। তো মা তো আজকে ভাত খাবে না, আজকে মাকে আটা খেতে হবে, মানে লুচি খেতে হবে। তো আবার নিয়ম কি জানো তো, লুচি না 13টা খেতে হয়। 13টার বেশি খাওয়া যায়, কিন্তু 13টার কম খাওয়া যাবে না। এবার মা তো আটা খেতেই পারে না, একদমই খেতে পারে না লুচি, কিন্তু ওই যে খেতে হয়। আর আগে জানো তো মা কী করতো, নুন ছাড়া খেতে হয়, মানে নুনটা খেতে নেই, বিপত্তারিণীর উপোস করলে নুন খেতে নেই, কিন্তু সন্দক নুন মিশিয়ে খেতে আছে, মানে সন্দক নুনের তরকারি খেতে আছে, কিন্তু সেটা মা জানতো না। তো মা কী করতো, আগে আমার বিয়ের প্রথম দেখতাম মা বিপত্তারিণীর উপোস করতো, দিয়ে নুন ছাড়া লুচি করতো, নুন ছাড়া তরকারি করতো, দিয়ে নুন ছাড়া তরকারি খাওয়া যায় তোমরাই বলো। তারপর মা একবার কালনাতে সিদ্ধেশ্বরী বাড়িতে ওই বিপত্তারিণীর পুজো দিতে গেছিলো, দিয়ে ওখানে লুচি তরকারি দিয়েছিল নুন দেওয়া। তা ওখানে মা জিজ্ঞেস করেছিল নুন তো খেতে নেই, তাহলে এখানে নুন কেন দেওয়া আছে? তো ওখানে বলেছিল যে সন্দক নুনটা খেতে আছে, কারণ ওটা তো পুজোর নুন, সন্দক নুন তো সবাই খায় পুজোর জন্য। তো তারপর থেকে মা সন্দক নুন দিয়েই তরকারিটা খায়, মানে নুন তো খেতে নেই এমনি, তা সন্দক নুনটা নাকি ঠাকুরের নুন, তাই জন্য ওইটা দিয়েই তরকারি করে দেবো আর কি। আমি রান্নাবান্না কমপ্লিট করব, দিয়ে তারপর মায়ের লুচি, তারপরে তরকারি বলতে তারপর হলুদ ছাড়া একদম সাদা তেলে ওই আলু চচ্চড়ি করে দেবো ওই সন্দক নুন দিয়ে, আর লুচি করে দেবো কয়েকটা। আর ওই যে 13টা লুচি খেতে হয় তো মাকে, তাই একদম ছোট্ট সাইজে 13টা করে দেবো। তারপর যদি মা খেতে পারে তাহলে আরও বেশি খাবে, আর যদি না পারে তাহলে কিন্তু যদি 13টাও ওই ছোটো না খেতে পারে তাহলে কি করতে জানো, ওই 13টার থেকে একটু করে খেতে হয়, এরকম নিয়ম আছে। আর আমি তো জানি না যে বিপত্তারিণীর উপোসটা মানদের জন্য করে, তাই আমি মাকে আজকে বলছিলাম যে মা আপনার বয়স হচ্ছে, আপনি তো পারবেন না, তাহলে বিপত্তারিণীটা আমাকে দিয়ে দেবেন। মা হাসছে, মা বলছে এটা কাউকে দেওয়া যায় না, এটা তো কোনো মনসা পুজো বা কোনো কিছুর উপোস না যে তোমাকে দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার শ্বশুরমশাই একবার অসুস্থ হয়ে গেছিলো না, তখন বাবার নামে মানত করেছিল, তাই সেই থেকে বাবার জন্য মাই বিপত্তারিণীর উপোসটা করে। তো যাই হোক, তারপর আমি এই যে গুবলু সোনাকে খাওয়ালাম, আর উপরের কাজ তো সব কমপ্লিট করেই আমি ব্লগটা শুরু করেছি। তারপর নিচে এলাম, নিচে এসে দেখছি মা অলরেডি ভাত বসিয়ে ফেলেছে। তারপর মা বললো দেখো কুচু মাছ এনেছে, মাছগুলো বাছতে বসো গা, যাও দেরি হবে আবার। আর আমার গুবলু সোনার কাণ্ড দেখো, ওই যে বারুনটা নিয়ে বিড়াল মারতে যাচ্ছে, ও শুধু বিড়াল দেখলেই হলো ছুটে বিড়াল মারতে যাবে। খুব ভয় লাগে, আমাদের বাড়িতে জানো তো অনেকগুলো বিড়াল, একটা দুটো না 3-4টে বিড়াল এরকম, আর মারামারি করবে, আর ঘরের ভিতরেই থাকে সবসময়, যেতে চায় না। তো ও সবসময় গায়ে হাত দিতে যায়, ধরতে যায়, আমার ভীষণ ভয় লাগে। এমনিতেও আমার বিড়াল একদমই ভালো লাগে না, কারণ প্রচুর পরিমাণে বিড়ালের গা থেকে লোম ছড়ায়, সারা ঘরে একদম ভাতে তরকারিতে লোমে ভর্তি হয়ে যায়। এবার বিড়ালের লোম যদি পেটে যায় না, পেট খারাপ করবে, তাই জন্য আমার একদম ভালো লাগে না। তো যাই হোক, তারপর ছোট মাছগুলো বেছে গুছে ধুলাম, ধুয়ে এই যে রান্নাঘরে এলাম। রান্নাঘরে এসে দেখছি ভাত তো হয়ে গেছে, আর মা ওদিকে পুজো দিতে যাবে, মায়ের দেরি হয়ে যাচ্ছে, সকালবেলা উঠে থেকে মায়ের প্রচুর খাটাখাটনি হয়ে গেছে, এমনিতেই উপোস, তার উপরে আবার আজকে মুড়ি, মানে মুড়িটা খেয়ে থাকতে পারে জানো, আটা খেয়ে একদম থাকতে পারে না, আর একবারই খেতে হয়, এই এক জ্বালা হয়েছে, একবারই খেতে হবে। ওই যে 13টা লুচি ওটা কিন্তু একবারই খেতে পারবে, তাই মা সেই প্রত্যেকবারই দেখি সে দুপুরের দিকে খায়, একদম শেষে আর কি। আর রাত্রেবেলা কী খাই বলো তো, রাত্রে কিন্তু আগে যখন পারতো তখন রাত্রে শুধু জল খেত না, কিচ্ছু খেত না, এখন পারে না, এখন মা মিষ্টি আর জল খায়, কারণ থাকতে পারে, কত বয়স হয়ে যাচ্ছে, আবার পারে বলো তো।
আর আমি আজকে বেশি কিছু রান্নাই করব না, একদম একটা দুটো পদ করে ছেড়ে দেবো, কারণ মা থাকবে না, তার উপরে আবার মায়ের খাবারটা আমাকে বানাতে হবে, যে রান্না বান্না সেরে ধোয়া মাজা করে চান টান করে তারপরে মায়ের খাবারটা আমাকে বসাতে হবে। তো মা আবার পুজো দিতে যাবে আমাদের বাড়ি থেকে, যেখানে পুজো দিতে যায় অনেকটাই দূর, তো ওখানে পুজো দিতে যাবে, ভিড় টিড় থাকলে অনেক দেরি হবে। আর মা কিন্তু একা উপোস করে না, আমার যা আছে না ওই বাড়ির যা, তো আমার শ্বশুর মশাইরা তো 3টে ভাই 4টে ভাই, 1 2 3 4টে, হ্যাঁ 4টে ভাই, আমি নিজেই ভুলে যাই মাঝে মাঝে। আমার ওই সেজো কাকার শ্বশুরের বৌমা আছে, বড় বৌমা, ও উপোস করে বিপত্তারিণী, তো ওর সাথেই যাবে আর কি মা পুজো দিতে। তারপর পটলটা ভেজে নিলাম, আর পটলটা হালকা হালকা করে খোসা ছাড়িয়েছি। একটু হালকা করে খোসা ছাড়িয়ে পটল ভাজলে একটু খেতে ভালো লাগে, একদম পুরো খোসা না ছাড়িয়ে ভাজলে না একটু শক্ত লাগে। আর আমাদের বাড়িতে খেতে পারে না সব, মানে আমার শ্বশুর মশাই, তারপরে জেঠু শ্বশুর দাঁত নেই তো চিবোতে পারে না, চিবিয়ে চিবিয়ে ফেলে দেয়, তাই জন্য আমি একটু হালকা করে খোসা ছাড়িয়ে দিই, তাহলে দেখি বেশ ভালো খায়। তো যাই হোক, তারপর পটলটা ভাজলাম, আর মা ওদিকে ভাতটা সব বেড়ে রেডি করে দিয়েছে, কারণ দেখছি আমি রান্না করব, একা হাতে পারবো না, তো তাই মা আলু সিদ্ধ মেখে আমার বর তারপরে শ্বশুর মশাইকে আমার গুবলু সোনাকে ভাতটা মেখে দিয়েছে, আমি গিয়ে টুক করে ভাতটা খাইয়ে দিয়ে এলাম। আর আমি তরকারিটা বসাবো, তারপরেই ভাত খাবো, কারণ উনুনটা কামাই যাবে তো। আর এই মৌরালা মাছটাতে না একটু বেগুন তারপর একটু কচু দিলে না দারুণ খেতে লাগতো, কিন্তু বেগুন পাইনি, বেগুনের প্রচুর দাম নাকি, তাই জন্য সবজিওয়ালা বেগুন আনছে না। আর আমাদের রোজ রোজ তো বাজারে যায় না, বাড়ির সামনে দিয়ে সবজিওয়ালা যায়, তো তার জন্য ওখান থেকেই নেয় আর কি, কিন্তু প্রত্যেক দিন সব রকমের সবজি আনে না, বেগুনের চড়া দাম চলছে এখন, তাই জন্য বেগুন আনে না। তা বেগুন পাইনি সকালবেলা, তাই জন্য এই দেখো আলু আর পেঁয়াজ দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল করতে হলো, আর প্রচুর তাড়াহুড়ো আছে, তাই জন্য আমি তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি। আর ওই যে পটলটা ভাজলাম, আর ওই আলু পেঁয়াজ দিয়ে সর্ষে বাটা দিয়ে মাছটা ঝাল করলাম, আর কিচ্ছু রান্না করিনি, আর একটু ডাল করলাম, গুবলু সোনা খেতে পারবে না তাই। তারপর এই যে রান্নাঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, দিয়ে বাসন কুসনগুলো ধোবো, ধুয়ে তারপর চান টান করে আমি মায়ের ওই লুচি তরকারিটা বানিয়ে দেবো। আর এই বিপত্তারিণীর উপোসটা মাকে, ওই যে বললাম না, আমি বলছিলাম যে মা আপনি আমাকে দিয়ে দেন এই উপোসটা, আপনাকে করতে হবে না, বয়স হয়ে যাচ্ছে। তো মা বলছে যে এটা আর কি, মানে যদি পারি, যতদিন পারবো আর কি ততদিন করব, আর যখন পারবো না তখন না করলেও হবে, তাই মা বলছিল। তো আমার মাকে জানো তো উপোস করতে দেখেছি, আমাদের যে অমাবস্যা হতো না, অমাবস্যার সময় কালী মন্দির আছে আমাদের ওখানে, আমার বাপের বাড়ির ওখানে বিশাল জাগ্রত একটা কালী মন্দির আছে, তো ওখানে মাকে দেখতাম প্রত্যেক অমাবস্যাতে পুজোর উপোস করতো, আর আটা খেত, আর অঞ্জলি দিতে যেত, মাকে দেখতাম। আর মা উপোস করতে দেখতাম ওই বাড়িতে, যেটা আমাদের বাড়িতে এখন হয়, এই যে পঞ্চমীর গাছ পুজো যেটা বলে, মনসা গাছ তুলে নিয়ে এসে পুজো করা, ওটা হতো দেখতাম। তাছাড়া মা কিসের পুজো করতো, উপোস করতে, এগুলো আমি জানতাম না। যেমন কিনা আরন্দন মানে জানো, ওই যে রান্না পুজো যেটা বলে, মানে রান্না বান্না করে রাখতে হয়, পরদিন খেতে হয়, তো ওটাও যে কখন হতো সেটাও আমি জানতাম না। আর কিন্তু আমার মা মারা গেছিলো ওই দিনকেই, মানে যেদিন রান্না পুজো সেই দিনকে আমার মা মারা গেছিলো। তো যাই হোক, তারপরে রান্না বান্না পরিষ্কার করলাম, পরিষ্কার করে এই যে বাসনগুলো ধুতে এলাম, আর আমার গুবলু সোনাকে চান করাবো, ওর খিদে পেয়েছে, ও ঘ্যান ঘ্যান করে কাঁদছে, তাই জন্য আমি খুব তাড়াতাড়ি করে বাসন কোসনগুলো ধুয়ে নিলাম। আর এই এঁটো বাসন মানে কড়াই হাঁড়ি মেজে ধুয়ে নিলাম, কারণ মা উপোস করেছে তো, মায়ের জন্য এই হাঁড়ি কড়াই আমি রেখে দিলাম না, কারণ ওই যে হাতের ব্যথাটা না এখনও কমেনি বলতে কি বলো তো, হাতের ব্যথাটা কমে যাচ্ছে, আবার কোথার থেকে কিভাবে হয়ে যাচ্ছে কে জানে। যখন ব্যথা থাকছে না তো একটুও থাকছে না, আবার যখন হচ্ছে তো তখন খুব ব্যথা করছে। আর হাঁড়ি কড়াই মাজতে একটু সমস্যা হয় বলে মা বলে মাজতে হবে না, তুমি রেখে দাও, আমি মেজে নেবো। তো আমি আর মায়ের জন্য রেখে দিইনি, আমি ধুয়ে মেজে নিলাম। তারপরে আমার এমনিতেই তাড়াতাড়ি করছি, মাকে লুচিটা ভেজে দেবো। তারপর আবার জেঠু দেখছি মাছ নিয়ে এলো, তো মাছটাকে আবার কেটে ধুয়ে আমি ফ্রিজে ভরে দিলাম, দিয়ে তাড়াতাড়ি করে চানটা করে এলাম, হুটো পাটা করে। প্রচুর বেলা হয়ে গেছে, 1:15 বেজে গেছে, তাই আমি গুবলু সোনাকে আগে খাওয়ালাম, খাইয়ে তারপরে আর কি লুচিটা ওদিকে মা আটাটা মাখছে, আর আমি আলু চচ্চড়িটা বসিয়ে দিচ্ছি। আর সন্দক নুন, এই যে দেখো এটা সন্দক নুন, এই সন্দক নুন দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিলাম, যদি একটু টেস্ট হয়, আর বেশি করে একটু
ঝাল দিয়ে দেবো, তাহলে খেতে ভালো লাগবে। কারণ মা একদমই আটা খেতে পারে না। মা আগে করতো মিষ্টি দিয়ে খেতে, এবার মিষ্টি জিনিস দিয়ে না আটা খুব একটা বেশি খাওয়া যায় না। তাই জন্য আমি ভাবলাম আলু চচ্চড়িতে একটু বেশ ভালো করে ঝাল দিয়ে দিই, তাহলে ঝাল ঝাল বেশ একটু খেতে পারবে। আর মাও ঝাল খেতে খুব পছন্দ করে, খুব ঝাল খায়। আমাদের বাড়িতে সবাই খুব ঝাল খায় খুব। আর আটাটা বেলে বেলে রাখবো তো এবার লুচিগুলো, তাই জন্য মা বলে একটা কলার পাতা কেটে আনো। আর এমনিতেও একটা কলার পাতা লাগবে, ওই যে মা বিপত্তারিণীর প্রসাদ মানে খাবারটা খাবে, ওটা কিন্তু থালায় করে খায় না, কলার পাতাতেই খেতে হয় লুচিটা আর কি। লুচি সন্দেশ যাই খাও না গেলে কলার পাতাতে খেতে হয়। তাই মা বললো একবারে 2-3টে কেটে নিয়ে আসো, আমি একটাতে খাবো, আর লুচি বেলে বেলে রাখা হবে। তো মা গেছে ফল টলগুলো কাটতে, সবাইকে প্রসাদ দিতে, কারণ আমাদের বাড়িতে তো অনেকজন আছে, সবাইকে প্রসাদ দেয়। তারপরে হাতে ধাগা ওই যে বেঁধে দিতে হয়, মা বেঁধে দেয়। তো মাকে বললাম আপনি তাহলে সবার চান হয়ে যাচ্ছে, একজন একজন করে আপনি প্রসাদটা দিয়ে দেন, ঠাকুরের ওই ধাগাটা বেঁধে দেন হাতে, আমি আপনার লুচিটা আমি মেখে বেঁধে নিচ্ছি। তো মা কিছুটা মেখে দিয়েছে, আমি আবার একটু ভালো করে মেখে নিলাম, দিয়ে লেচিগুলো কেটে নিলাম। আর এদিকে আলু চচ্চড়িটা হয়েও গেছে। আর মাকে বললাম আমি অল্প করে আপনার মতো করে দিই লুচি। মা আবার বললো না আমি একা খাবো, সবার জন্যই করো। তাই অনেকটা আটাই মাখলাম, 500 আটাই ছিল, 500 আটাই মেখে নিয়েছি। তো সবাই খাবে, মা যে বললো একা একা খাবে না, তাই জন্য বেশি করে একবারে 500 আটাই মেখেছি। তো যাই হোক, এই যে মা ওদিকে প্রসাদ দিচ্ছে আর আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। তারপর মায়ের সবাইকে প্রসাদ দেওয়ার পর মা বললো যে আমি লেচিগুলো গোল গোল করে দিই, কেটে দিই, তুমি ভেজে নাও। তো মাও যে ওদিকে লেচিগুলো করে দিচ্ছে। আর লুচি কী বলো তো, কেউ যদি বেলে টেলে দেয় না ফটাফট ভাজা হয়ে যায়, লুচি ভাজতে সময় লাগে না। পরোটা ভাজতে একটু সময় লাগে, পরোটা একটা একটা করে ভাজতে হয়, তো পরোটা ভাজতে অনেক সময় লাগে। আর অনেকটা তেল দিয়ে লুচি ভেজে নিলে খুব তাড়াতাড়ি হয়। তো তারপর কি বলো তো, আমি লুচি ভাজছিলাম, ওই সময়ই আমার একটা বান্ধবী, এই যে দেখো ছোট্টবেলাকার আমার প্রিয় বান্ধবী, আমার পাড়াতেই বাড়ি ওর, আমার এখানেই বিয়ে হয়েছে। আমার এখানে বলতে আমার বাড়ি থেকে অনেকটাই দূর, মানে পাশের গ্রামে আর কি। তো ও একটা প্রয়োজনে এখানে এসেছে, তাই খুঁজতে খুঁজতে আমার বাড়িতে এসেছে। আমি যে কি খুশি হয়েছি ওকে দেখে বলে বোঝাতে পারবো না। ও এসেছিল ওর বিয়ের আগে, আমাকে নিমন্ত্রণ করতে একবার এসেছিল, আর এই কিন্তু আমাকে আমার বিয়েতে সাজিয়েছিল। এর নাম হচ্ছে চৈতালি, আমার প্রিয় বান্ধবী ছোটোবেলাকার। একসাথে ঘুরতে যেতাম, একসাথে গল্প করতাম, কত না মানে দিন কাটিয়েছি এর সাথে। আমার এত খুশি হয়েছি না ওকে দেখে, তোমাদের বলে বোঝাতে পারবো না সত্যি, মানে এত মনটা ভালো হয়ে গেল ওকে দেখে। তো যাই হোক, লুচি ভাজছিলাম, ভাজতে ভাজতে উপরে চলে এলাম ওদেরকে নিয়ে। আর ওটা হচ্ছে ওর যা, দিয়ে ওকে বললাম থাকতে, কিছুতেই থাকলো না। ও দরকার এসেছে, ওর আবার ছোটো ছেলে বাড়িতে রেখে এসেছে, তার জন্য কিছুতেই থাকলো না। ওই যে মিষ্টি জল খেলো, খেয়ে চলে গেল, কিছুতেই থাকলো না। খেতে বললাম খেলো না। আর ওর বাড়িটা আমার পাশের গ্রামে, তো এবার আমি জানি ওর ওখানে বিয়ে হয়েছে, কিন্তু কোনোদিনও ওর বাড়িতে যায়নি। এবার ঠিকানাটা ওর সাথে নিয়ে নিলাম। এবার ওর নাম্বারটা আমার কাছে ছিল না, তো নাম্বারটা ঠিকানাটা নিয়ে নিলাম। এরপর ভাবছি ওর বাড়িতে আমার বড়মশাইকে নিয়ে একদিন ঘুরতে যাব, কারণ যাওয়াই তো হয় না। তারপরে আবার গ্রামের মেয়ে, আর তার উপরে আবার বেস্ট ফ্রেন্ড, সত্যি ভাবতেই পারছি না। আমি সত্যি ভীষণ খুশি হয়েছি ওকে দেখে, কারণ অনেক বছর হয়ে গেল, অনেক পুরনো বান্ধবীদের ভুলতে বসেছি, ওরাও আমাকে ভুলতে বসেছে, সবাই সবার মতন সংসার করছে আমার মতন। তো এবার আমার ওকে দেখে না ভীষণ খুশি হলো, খুব ভালো লেগেছে আমার। অনেক বছর পর একটু মন খুলে ওর সাথে কথা বললাম। তো যাই হোক, ওরও তাড়া ছিল, ও চলে গেল, আর একটু যদি থাকতো খুব ভালো হতো। তারপর ওই যে মা বলল হাতে ধাগাটা পরে নাও, তো মা হাতের ধাগাটা পরিয়ে দিল আর প্রসাদ দিল, প্রসাদটা খেলাম। আর মাকে না আমি সন্দেশ এনে দিয়েছিলাম, ওই যে কাল গেছিলাম তো কালনাতে কেনাকাটা করতে, তো তখন আমি মাকে সন্দেশ আলাদা একটু এনে দিয়েছিলাম, আর আমি একটু আলাদা এনে রেখেছিলাম, কারণ আমার গুবলু সোনা সন্দেশ খেতে খুব ভালোবাসে। তো এবার মা তো আর জানে না, তা মা আবার এক খাবার সন্দেশ আমাকে দিয়ে দিচ্ছে। তো আমি বললাম মাকে যে আপনি খাবেন রাত্রে, কারণ মা তো সন্দেশ আর ওই মিষ্টিটুকুই খাবে, আর তাছাড়া কিছুই খাবে না, লুচি টুচি কিচ্ছুই খেতে পারবে না। তাই মাকে বললাম দিতে হবে না, আমি সন্দেশ এনেছি আলাদা করে। তো যাই হোক, তারপর প্রসাদ নিয়ে আমি চলে এলাম উপরে, দিয়ে প্রসাদ খেয়ে দুটো ভাত খেলাম। ভাত খেয়ে এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি।
আর আমরা সব ভাত খেলাম, আর আমার বড় ছেলে বললো লুচি খাবো মা, আমি আজকে আর ভাত খাবো না। আমি বলছি সন্ধ্যেবেলা খাস, বিকেলবেলা খিদে দিতে পাই একটু, তখন খাস। ও বললো না আমি ভাত খাবোই না। ওর ভাত দেখলে মানে গা জ্বালা পোড়া করে। ওর মানে লুচি এটা ওটা উল্টোপাল্টা খাবার হলে খুব ভালো হয়। ও লুচি খেলে তো আবার কী দিয়ে জানো, মিষ্টি দিয়ে। দুপুরবেলা কেউ লুচি খায় বলো তো, মিষ্টি দিয়ে দুটো ভাত খেতে হয়। তো যাই হোক ও একটা খেলো, ওর পছন্দের জিনিসই খেলো, আর আমরা সব ভাত খেলাম। তারপর বাসন কোসন ধুয়ে আমি বিকালে যে ভয়েস দিতে দিতে আমার প্রচুর দেরি হয়ে গিয়েছিলো ভিডিও এডিট কমপ্লিট করতে করতে। তো এটাই করি, আমি বাসন ধুয়ে গুবলু সোনাকে খাইয়ে নিচে মায়ের কাছে দিয়ে আসি, দিয়ে দরজাটা বন্ধ করে দিই, দিয়ে ভয়েস এডিট করতে থাকি, কাজ করতে থাকি, আমার ইউটিউবের ভিডিওর কাজ করতে থাকি। তারপর সন্ধে দিলাম, সন্ধে লেগে গেছে, সন্ধে দিলাম, দিয়ে এই যে লুচি নিয়ে এলাম নিচ থেকে, লুচি আম তারপর এটা ওটা ফল মা সব এক গাদা দিয়েছে। তো ওগুলো বসে বসে খেলাম 2-3 জন মিলে। আর গুবলু সোনাও একটু খেলো, একটু ক্যান করছিল, ফোনটা নেবে বলে। ও মানে ফোনটায় কার্টুন দেখবে তাই কান্না করছিল, ভিডিও করতে দিচ্ছিল না। তো তারপর ভাবলাম যে এই সব কিনে নিয়ে তো এলাম ড্রেসগুলো, তাহলে এবার তো সেলাই করতে হবে, কারণ বাড়িতে তো মেশিন আছেই। তো তাই জন্য পরে দেখলাম কতটা কি মারতে হবে। সেলাই না করলে আমি পরতে পারি না, আমি একদম ঢলা জামা কাপড় পরতে পারি না। দেখো কেমন লাগছে বলো তো এই কুর্তিটা পরে, আমার বর বলছে খুব ভালো লাগছে, এটা সেলাই করতে হবে না। আমার কিন্তু একটু লুজ লাগছে, তাই না বলো, একটুখানি লুজ লাগছে না? আমার একদম ঢলা ভালো লাগে না, একদম চুজও আমি পরি না, একদম যেন ফিটিংস লাগে। এত ঢলো কোম্পানি, এটাও কিন্তু ঢলো লাগছে, এক আঙুল করে মারতে হবে। হাতাতে দেখো একটু ঢলো লাগছে, আবার সাইডেও তাই। তো ভাবলাম সব কটা যখন পরছি তাহলে তোমাদের দেখায় যে কেমন লাগছে কোনটা কি পরে। তো দেখো এটাও কিন্তু ঢলো লাগছে, এটাও মানে গায়ে ভালো করে একটু ফিটিংস করতে হবে। এই যে নায়রাটা, এটা আমার খুব পছন্দ, এটা খুব সুন্দর লেগেছে আমার বরের। আবার এটা আবার পছন্দ হয়নি, কেন জানি না, পছন্দ হয়নি না মানে ভালো লাগছে তার থেকে বরং ওই যে ব্লু কালারের যেটা আছে ওটা ভীষণ পছন্দ হয়েছে। তোমরা সবাই অনেকে কমেন্ট করেছো যে লাল রঙের কাপ্তানটা পরতে, তো ভাবছি তাহলে কালকে ওটা পরবো, অবশ্যই পরবো। তো তারপর তোমাদের দেখাবো কেমন লাগছে। কোন জামাটা পরে ভালো লাগছে কমেন্টে জানিও কিন্তু। আমার তো এটা খুব ভালো লাগছে, সবকটাই ভালো লাগছে, তার থেকে এটা আমি সব থেকে বেস্ট, এটা আমার প্রথম দেখায় পছন্দ হয়ে গেছিল। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আর কোনটা পরে আমাকে বেশি ভালো লাগছে কমেন্ট করে জানিও কিন্তু। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও, আর চ্যানেলটা আমার শেয়ার করে দিও। চলো আজকের মতো টাটা, বাই বাই, চলো বাই বাই।